হ্যালো এভরিওয়ান, আমি মিমি আর আমার চ্যানেল মিমি ইন মেলবোর্নে সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আজকে শেয়ার করব আমি আমার হাজব্যান্ড শোভনকে জন্মদিনে কী সারপ্রাইজ দিলাম। চলো তাহলে দেরি না করে আজকের ব্লগটা শুরু করা যাক। গুড মর্নিং। এই রোবো ব্যাগ বড় আওয়াজ করছে, ভিডিওর মধ্যে ভালো সাউন্ড আসবে না। হ্যাঁ, আচ্ছা, এক্সাইটেড? ওকে, তাহলে প্ল্যানটা বলে দিই। হ্যাঁ বলো। এখন আমরা ফার্স্টে যাব লেক স্যাম্বল। কোথায়? লেক স্যাম্বল আমি সব গুগল করে দেখেছি, ঠিক আচ্ছা, আছে? লেক স্যাম্পল। আচ্ছা তারপরে ওখানে আমরা ব্রেকফাস্ট খাবো। আচ্ছা ওখানে লেকের ধারে একটু ঘুরবো। আচ্ছা ডাক্স আছে, বেঞ্চেস আছে, সুন্দর। আচ্ছা। ওটা করবো। হ্যাঁ, তারপর ওখান থেকে ড্রাইভ করে আরেকটা জায়গায় যাব, চিজ টেস্টিং। আচ্ছা তারপরে ড্রাইভ করে যাবো ফাইনাল ডেস্টিনেশনে। আচ্ছা। কিছু গেস করতে পারলে? কোথায়? ওই অটম ফল হচ্ছে কিছু ফলটা করে ব্রাইট হ্যাঁ করে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। রাইট। গেস করে ফেলেছো না? হ্যাঁ হ্যাঁ, বুঝতে এইটা বললে বলতে আমি বুঝতে পারবো। তুমি কি গুগল ক্যালেন্ডারে দেখে নিয়েছিলে? না না, দেখিনি। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ। তো ওখানে বুকিং আছে, আমরা একটা ভালো রিসর্ট বুক করেছি। আচ্ছা হ্যাঁ, থাকবো আমরা আজকে, কালকে চলে আসবো। আচ্ছা, কালকে বেরিয়ে যাবো। হুম, আচ্ছা, ওকে। এটাই হচ্ছে প্ল্যান। আর বিকেলবেলা মাউন্ট বাফেলো যাব। বিকেলবেলা মাউন্ট বাফেলো? হ্যাঁ, মাউন্ট বাফেলো যেখানে আমরা থাকবো তার থেকে বেশি দূর নয়, 30 মিনিটস Snowball? ড্রাইভ। না না, স্নোওয়ালা মাউন্টেন নয়, ওটা মাউন্ট হথম। আচ্ছা, ওকে বাবা। ঠিক আছে, হ্যাঁ, খুব ভালো। এক্সাইটেড তাহলে? একদম। লেক স্যাম্বল যেতে 2.5 আওয়ার্স লাগবে। আচ্ছা আর ওখান থেকে আরো 30 মিনিটস লাগবে চিজ কোম্পানি। আচ্ছা। চিজ কোম্পানি থেকে 30 মিনিটস লাগবে হোটেল। আচ্ছা, and then ঠিক আছে। হ্যাঁ, আর মাউন্ট বাফেলো আরো 30 মিনিটস। তো সানসেটটা ওখানেই দেখতে বলেছে মাউন্ট বাফেলোতে, আর সেটাই দেখবো। আচ্ছা আর তারপরে আজকের দিনটা ওইটাই। আর কাল যদি সকালে টাইম হয় তাহলে একটা সাইক্লিং এর ট্র্যাক আছে, ওটা করতে পারি আমরা, বাইকস অন রেন্ট পাওয়া যায়, আচ্ছা, ওটা করতে পারি। ওকে, ওকে। চলো তাহলে রেডি হয়ে যাও। চলো। 27th এপ্রিল হলো আমার হাজব্যান্ড শোভনের জন্মদিন। আর প্রত্যেক বছর আমি চেষ্টা করি ওকে ছোট্ট একটা বার্থডে সারপ্রাইজ দিতে, বিকজ ওয়াই নট। কিরম লাগছে? ভালো লাগছে, হঠাৎ করে একটা সারপ্রাইজ হয়ে গেল। থ্যাংক ইউ। ইউ ওয়েলকাম। চলছে, রাস্তা বেশ ফাঁকা। 11টা বাজে, ভালো রোদ আছে আজকে। আমরা একটু লেটই স্টার্ট করেছি না, 9টা বেজে গেছে বেরোতে বেরোতে। এক্স্যাক্টলি 9টায় বেরিয়েছি। এখন আমাদের ফার্স্ট স্টপ লেক স্যাম্পল। আমরা অলমোস্ট দেয়ার। হ্যাঁ, আর হাফ অ্যান আওয়ার। রাস্তা বড়ই ফাঁকা, কিছুই নেই, মানে ট্রাফিক তো নেই, বা কিছুও নেই। তোমার তো গাড়ি চালাতে ভালোই লাগে। ভালোই লাগছে, কিছু করার নেই। হ্যাঁ, মোটে রেখে দিয়ে গাড়ি চলছে তোদের সাথে। এই তো সামনে দূর দূর যে কোনো গাড়ি দেখা যাচ্ছে। সামনে গাড়ি সত্যিটাই। বসে নেই। আজকে কালকে দুদিনই ভালো ওয়েদার আছে, তো ফুলি একটা ভালো ট্রিপ হয়ে যাবে। হ্যাঁ, আজকের এই গোটা ট্রিপটাই কিন্তু শোভনের জন্য পুরোপুরি সারপ্রাইজ। আর এই গোটা ট্রিপটাই আমি নিজে একা প্ল্যান করেছি, অফকোর্স উইথ আ লট অফ হেল্প ফ্রম গুগল। কিন্তু এবারেও আমাদের এই ট্রিপটা আবার লাস্ট মিনিট প্ল্যান করতে হয়েছে। রিসেন্টলি আমরা বাড়ি শিফট করেছি, তাই ঘর গোছানো, বাড়ি শিফটিং, ফার্নিচার কেনা, এই সমস্ত জিনিস নিয়ে খুবই ব্যস্ত ছিলাম। তাই যে একটু শান্তিতে বসে সময় নিয়ে প্ল্যানিং করব, সেইটা হয়ে ওঠেনি। বাট অল ইজ ওয়েল দ্যাট এন্ডস ওয়েল। আমাদের এই ট্রিপটা আমরা খুব মজা করে কাটিয়েছি, খুব আনন্দ হয়েছে, একটা নতুন জায়গা এক্সপ্লোর করেছি, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো, তাই গোটা ব্লগটা দেখতে থাকো। প্রথমে আমি প্ল্যান করেছিলাম স্যাটারডে আর সানডে, মানে 25 আর 26শে এপ্রিল দুদিনই আমরা ব্রাইটে কাটাবো। আর 27শে এপ্রিল যেদিন ওর জন্মদিন, সেদিন আমরা সকালটা কাটিয়ে দুপুরবেলায় লাঞ্চ করে স্টার্ট করব বাড়ি ফেরত আসার জন্য। কিন্তু ব্রাইটে এখন বিজি সিজন, আর লাস্ট মিনিট প্ল্যানিং করার জন্য স্যাটারডে আমরা কোনো হোটেলেই বুকিং পাইনি, তাই
একদিন সানডে রাতটা স্টে করে আমরা মানডে বিকেলবেলা ফেরত চলে এসেছিলাম। হোটেলের বুকিং আমি করেছিলাম booking.com থেকে, আর জানো তো ওরই booking.com-এর অ্যাকাউন্টটা থেকেই আমি বুক করেছিলাম। বাট হ্যাঁ, সমস্ত কিছু ভীষণ সিক্রেটলি বা লুকিয়ে রেখে করতে হয়েছিল। অ্যান্ড ট্রাস্ট মি, দিস ওয়াজ দ্য মোস্ট ডিফিকাল্ট পার্ট। আমাদের বাড়ির থেকে ব্রাইটের ডিস্টেন্স হলো অ্যাপ্রক্সিমেটলি 300 কিলোমিটার, যেটা কভার করতে লাগে 2.5 থেকে 3 ঘন্টা। কিন্তু আজকে আমরা ব্রেক নিয়ে যাব। প্রথম স্টপ হলো এই টাউন বিচওয়ার্থ, এখানে রয়েছে লেক স্যাম্বল, যেটা আমাদের ফার্স্ট স্টপ আজকের। বিচওয়ার্থ ভিক্টোরিয়ার একটি সুন্দর ও ঐতিহাসিক শহর, যা গোল্ড রাশ যুগের গল্প আর পুরনো দিনের ঐতিহ্য আজও ধরে রেখেছে। এখানকার শান্ত রাস্তা, পুরনো বিল্ডিং আর চারপাশের পাহাড় আর জঙ্গলের প্রাকৃতিক সৌন্দর্য জায়গাটিকে একেবারে ছবির মতন করে তুলেছে। এই শহর বিচওয়ার্থ একসময় গোল্ড রাশের জন্য ভীষণ বিখ্যাত ছিল। প্রচুর লোক এখানে আসতেন সোনা খুঁজতে। আর সেই সময়ের পুরনো বিল্ডিং আর ইতিহাস এই শহরের কোনায় কোনায় লুকিয়ে রয়েছে। আর প্রায় 2.5 ঘন্টা পরে আমরা পৌঁছে গেলাম আমাদের প্রথম ডেস্টিনেশন লেক স্যাম্বেলে। স্যাম্বেল একটা শান্ত সুন্দর লেক, যেখানে নীল জল আর চারপাশের সবুজ প্রকৃতি মনকে একেবারে শান্ত করে দেয়। পরিবারকে নিয়ে ঘুরতে আসা, পিকনিক করা বা শুধু এখানে বসে প্রকৃতিকে উপভোগ করার জন্য এটা একেবারে পারফেক্ট জায়গা। এই লেক স্যাম্বেল সম্পর্কে কিন্তু আমি গুগল থেকেই জানতে পেরেছি। সত্যি বলতে আমরা অস্ট্রেলিয়াতে এখনও নতুনই বলতে পারো। 2.5 বছর হয়েছে এখানে শিফট হয়েছি, তবে জায়গা সম্পর্কে বিশেষ আইডিয়া আমাদের নেই। তাই গুগলই হলো আমার বেস্ট ফ্রেন্ড, আর গুগল করেই এই লেকের সম্বন্ধে জানতে পারি। তাই ভাবলাম এটাকেও আইটিনারিতে অ্যাড করে দিলে কেমন হয়। এখন প্ল্যান হলো এই লেকের ধারে বসেই ব্রেকফাস্ট বা ব্রাঞ্চ সেটা সেরে ফেলবো। অস্ট্রেলিয়াতে বিশেষ করে এই ছোট্ট শহরের মানুষগুলো যেন জানে সত্যি করে প্রকৃতি উপভোগ করতে। সকাল বা বিকেলে দেখা যায় প্রচুর লোককে হাঁটতে, সাইক্লিং করতে, পার্কে অনেক ফ্যামিলিজরা বসে একসাথে পিকনিক করে, বারবিকিউ করে, এমনকি বাচ্চার বার্থডে পার্টি বা কোনো অনুষ্ঠানও তারা এই সমস্ত জায়গাতে সেলিব্রেট করতে পছন্দ করে। অস্ট্রেলিয়াতে এরকম বিভিন্ন লেকের ধারে বসার জন্য বেঞ্চ, বাচ্চাদের খেলার জন্য চিলড্রেন্স পার্ক, পিকনিক করার জন্য বারবিকিউয়ের জায়গা, সমস্ত কিছুরই ব্যবস্থা করা থাকে। সাইকেল চালানো বা হাঁটার জন্য ডেডিকেটেড ট্র্যাক থাকে বেশিরভাগ পার্কে। আর এই কারণেই অস্ট্রেলিয়ায় প্রকৃতি শুধু দেখার জায়গা নয়, এটা দৈনন্দিন জীবনের একটা বড় অংশ। আর লেকের ধারে কিছু মানুষকে দেখলাম বসে বসে ফিশিংও করছে, এটাও এখানকার লোকালসরা ভীষণভাবে এনজয় করে। And Lake Sambal in Beechworth has a large population of ducks and other water birds. আর বাচ্চাদের তো এই সমস্ত পশু পাখি খুবই ভালো লাগে। এই বাচ্চা মেয়েটাকে দেখুন কীভাবে ডাক্সদের পিছনে ছুটে তাড়া করছে, বেশ মজা লেগেছে ওর। আমি প্ল্যান করেছিলাম যে আজকের ব্রেকফাস্টটা আমরা এই লেকের ধারে বসেই করব, কিন্তু এখন একটু লেট হয়ে গেছে, ওটা ব্রেকফাস্ট না বলে ব্রাঞ্চই হয়ে গেছে, তো সেটাই করব। আর খাবার দাবার আমি সমস্ত কিছু বাড়ি থেকেই নিয়ে এসেছি। এইবারে এই বেঞ্চে বসে সবাই মিলে পিকনিকের মতন করে ব্রেকফাস্টটা সেরে ফেলব। আমি ঘর থেকেই স্যান্ডউইচ প্যাক করে নিয়ে এসেছি, সেটাই এখন দুজনে মিলে পার্কে বসে খাবো। আর তোজোকে স্যান্ডউইচটা গাড়িতেই খাইয়ে দিয়েছি, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, তাই ছোট্ট মানুষ অতক্ষণ না খেয়ে কী করে থাকবে। তো ওকে গাড়িতে খাইয়ে দিয়েছি, আর ওর জন্য এমনি টুকটাক স্ন্যাক্স নিয়ে এসেছি, ও সেটাই খাবে এখানে। তবে ওর খাবার থেকে খেলাতেই বেশি মন, স্পেশালি ওই ডাক্স দেখে ভীষণ এক্সাইটেড ও। ব্রেকফাস্ট সেরে আশেপাশে একটু হাঁটাহাঁটি করে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা পরে আমরা লেক স্যাম্বল থেকে রওনা দিলাম। এবারে ডেস্টিনেশন হলো ব্রাইট। আমরা সোজা এখন চলে যাচ্ছি হোটেলের দিকে, সেইখানে হোটেল রুমে চেক ইন করবো। চেক ইনের সময় প্রায় হয়ে এসেছে, ব্যাগপত্র রেখে একটু ফ্রেশ হয়ে আবার বেরিয়ে পড়বো। ভিডিও স্টার্টিংয়ে বলেছিলাম যে 2টো জায়গা কভার করব হোটেলে চেক ইন করার আগে। প্রথমটা ছিল লেক স্যাম্বল আর দ্বিতীয় হলো মিলাভা চিজ ফ্যাক্টরি, কিন্তু একটু লেট হয়ে গেছে আমাদের আজকে,
তো আমরা সেই জন্য প্ল্যানে একটু চেঞ্জ করলাম। মিলাভা চিজ ফ্যাক্টরি আমরা কালকে যাব, আর এখন আমরা সোজা চলে যাব হোটেলের দিকে, ব্যাগপত্র রেখে একটু ফ্রেশ হয়ে বিকেল দিকে আবার বেরোবো। এই সময় অস্ট্রেলিয়ায় শরৎকাল বা ফল সিজন, আর ব্রাইট তখন হয়ে ওঠে সেই জায়গাগুলোর মধ্যে একটি যেখানে মানুষ বিশেষভাবে আসে ফল কালার্স দেখার জন্য। দূর দূর থেকে অনেক লোকজন আসে শুধু এই প্রকৃতির পরিবর্তন আর সৌন্দর্য দেখার জন্য, কারণ এখানে শরৎ যেন সত্যি ম্যাজিক্যাল হয়ে ওঠে। গাছের পাতাগুলো ধীরে ধীরে রং বদলাতে শুরু করে, সবুজ থেকে লাল, হলুদ আর উজ্জ্বল কমলার ছোঁয়ায় চারপাশটা যেন রঙিন হয়ে ওঠে। মনে হয় প্রকৃতি নিজেই খুব যত্ন নিয়ে এক বিশাল ক্যানভাসে ছবি এঁকেছে। প্রতিটা রাস্তা আর পাহাড়ে সেই রঙের তুলির ছাপ রেখে যাচ্ছে। এমন রঙিন রাস্তায়, পাহাড়ের কোলে, নদীর ধারে প্রিয় মানুষের সঙ্গে ঘুরতে আসা, এটা শুধু একটা ট্রিপ নয়, এটা হলো এক ধরনের আলাদাই অনুভূতি। এইরকম সিনিক রাস্তায় ড্রাইভ করা যেন থেরাপি, ইট ইজ ডিভাইন। আর 30 থেকে 40 মিনিট ড্রাইভ করার পরেই আমরা পৌঁছে গেলাম আমাদের হোটেলে। আমরা আজকে যে হোটেলটা বুক করেছি সেটা হলিডে পার্কের মধ্যে। তো আমাদের স্টেটা হলো এই কেবিনের মধ্যে, আর এটা একটা হলিডে পার্ক যেখানে লোকেরা ক্যারাভ্যান বা ক্যাম্পিং ভ্যান নিয়েও থাকতে পারে, তাছাড়া বিভিন্ন রকমের রুমসও রয়েছে। এবারে চলো ছোট্ট করে একটা কুইক রুম ট্যুর দিয়ে দিই। আমরা এই ছোট্ট কেবিনটায় ছিলাম। এবারে চলো ভিতরে ঢুকে দেখাই রুমের ব্যবস্থা কেমন আছে। ঢুকেই ফার্স্টে রয়েছে ডাইনিং কাম কিচেন এরিয়া। এই যে এখানে রয়েছে ফ্রিজ, গ্যাসের ব্যবস্থা, সিঙ্ক, আর রান্না করার জন্য বেসিক রান্নার জিনিসপত্র, কাপস, প্লেটস, বোলস এগুলো ছিল, আর ছোট্ট একটা ডাইনিংয়ের জন্য টেবিল আর চেয়ার। আর এই সাইডে রয়েছে ওয়াশরুমটা বেশ ছোট ছিল। আর এটা হলো সেকেন্ড বেডরুম, এখানে বাঙ্ক বেডের ব্যবস্থা রয়েছে। আর অন্য সাইডে রয়েছে মাস্টার বেডরুম বা মেন বেডরুম, এখানে ছিল একটা কিং সাইজের বেড, প্রিটি ডিসেন্ট, নাথিং এক্সট্রাভেগেন্ট ও লাক্সারি, সিম্পল অ্যান্ড বেসিক। বড় একটা মিরর ছিল, আর জানলা দিয়ে গোটা পার্কের ভিউটা দেখা যাচ্ছিল। এক রাত স্টে করার জন্য যথেষ্ট ভালো আর ডিসেন্ট আমি বলবো। অ্যান্ড দিস ইজ হোয়াট দ্য ভিউ আউটসাইড লুকস লাইক। আর ওই যে বললাম আমাদের কেবিনটা একটা হলিডে পার্কের মধ্যে সমস্ত কিছুরই ব্যবস্থা থাকে। এই যে সামনে রয়েছে সুইমিং পুল, বাচ্চাদের খেলার জন্য প্লে এরিয়া, তাছাড়া যারা সাইকেল চালাবে তাদের জন্য সাইকেলও ছিল অন রেন্ট, আমরাও নিয়ে চালিয়েছি সাইকেল। এখানে নানা ধরনের কেবিনের অপশনস ছিল, তো আমরা যেটা বুক করেছিলাম সেটা ছিল একদম স্ট্যান্ডার্ড বা বেসিক। লাস্ট মিনিট বুকিং করার ফলে বেশি অপশনস অ্যাভেলেবল ছিল না, তাই বেসিক রুমটাই বুক করতে হয়েছিল। হোটেলে চেক ইন করার পরে আমরা চলে গেলাম লাঞ্চ করতে, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 2:30 মতন বাজে। তো আমরা এই দ্য প্যাডক বলে রেস্টুরেন্টটাই এসেছিলাম, আর এখানে উইকেন্ড বলে লাইভ মিউজিকও হচ্ছিল। আর এরকম একটা সানি ডেতে আউটডোরে বসে লাঞ্চ এনজয় করতে কার না ভালো লাগে। বলো কেমন এক্সপিরিয়েন্স এখন অবধি? খুবই সুন্দর, জায়গাটা খুব সুন্দর, আর এই যে ওয়েদারটা ভালো, একটু রোদ্দুর ঝলমল ব্যাপার, ভালো লাগে। ওভারঅলি খুব সুন্দর সুন্দর গান বাজছে, লাইভ মিউজিক হচ্ছে, ভালো ওয়েদার, সানি ডে। হ্যাঁ, প্যারাশুটের জায়গাটাও খুব সুন্দর, খুব সিনিক। আর এখন যেহেতু ফল, তাই পাতা পড়ছে, গাছের রং চেঞ্জ হচ্ছে, ভালো লাগে। দেখাচ্ছি আমি। আকাশে প্যারাশুটগুলোকে ক্যামেরা বন্দি করার চেষ্টা করেছি, জানি না কতটা পেরেছে। আর এরপরে লাঞ্চে আমরা খেলাম একটা মার্গারিটা পিৎজা, কারণ মনে হয় পিৎজা বাচ্চাদের সাথে ট্রাভেল করলে সব থেকে ইজিয়েস্ট অপশন। খেয়ে দিয়ে এরপরে আমরা চলে যাব নেক্সট ডেস্টিনেশনে, সেটা হলো মাউন্ট বাফেলো। এটা ভিক্টোরিয়ার একটা খুব ফেমাস ন্যাশনাল পার্ক, আর উইন্টারে এখানে স্নো পড়ে, তাই উইন্টারেও প্রচুর লোকজন এখানে ঘুরতে আসে। আমরা এখানে লেক ক্যাটানি ওয়াকিং ট্রেকটা করেছিলাম। এখানে বিগিনার থেকে শুরু করে ডিফিকাল্ট সব রকমেরই ওয়াকিং ট্রেকস রয়েছে, যে যার ইচ্ছে মতন বা কমফর্ট হিসেবে ট্রেক করতে পারে। মাউন্ট বাফেলো ন্যাশনাল পার্ক শুধু তার ভিউয়ের জন্য ফেমাস নয়, এখানে অনেক রকম ওয়াইল্ড লাইফও দেখা যায়, যেমন ইস্টার্ন গ্রে ক্যাঙ্গারু বা ওয়ালাবি বা
ওয়ামব্যাটস। তাই মাউন্ট বাফেলো ঘুরতে আসলে শুধু ভিউ না, ওয়াইল্ড লাইফও একটা বড় এক্সপিরিয়েন্স। মাউন্ট বাফেলোর থেকে এবার আমরা চলে আসলাম ব্রাইটের অন্য আরেকটা সুন্দর জায়গায়, যেটা নাম হলো ব্রাইট রিভারসাইড পার্ক। নাম থেকেই নিশ্চয়ই বুঝতে পারছো যে এটা এক ধরনের পার্ক যা নদীর ধারে অবস্থিত। এই পার্কে সবচেয়ে সুন্দর জিনিস হলো তার পাশে বইছে আভেন্স রিভার। আভেন্স রিভার হলো এই এরিয়ার একটা ইম্পর্ট্যান্ট রিভার, যেটা অ্যালপাইন রিজন থেকে শুরু হয়েছে আর অনেক দূর পর্যন্ত বয়ে গেছে। তোমরা হয়তো ভাবছো অ্যালপাইন রিজন মানে কি সত্যিই অ্যালপস? আমরা যেটাকে অ্যালপস বলি সেটা হলো পাহাড়ি এলাকা। অস্ট্রেলিয়াতেও একটা অ্যালপাইন রিজন আছে যেটাকে বলে অস্ট্রেলিয়ান অ্যালপস, আর শীতকালে এই অ্যালপাইন রিজনে প্রচুর পরিমাণে স্নোফল হয়। এটা গ্রেট ডিভাইডিং রেঞ্জের একটা পার্ট, আর এই জায়গাগুলো মেনলি নিউ সাউথ ওয়েলস, ভিক্টোরিয়া, এসিটি আর কুইন্সল্যান্ড জুড়ে ছড়িয়ে রয়েছে। ব্রাইট যেখানে অবস্থিত সেটা এই অ্যালপাইন রিজনের খুবই কাছাকাছি, তাই এখানেও ওয়েদারটা বেশ ঠান্ডা থাকে আর চারিদিকে পাহাড়ি ভিউ। এই রিজন থেকে অনেক রিভার শুরু হয়, যার মধ্যে একটা হলো আভেন্স রিভার, যেটা আজকে আমরা দেখলাম। ব্রাইট কিন্তু প্রত্যেকটা ঋতুতে নিজের একটা নতুন গল্প বলে। এখন যেমন ফল কালাজে রঙিন হয়ে উঠেছে, আর কিছুদিন পরে উইন্টার আসলে এই ছোট্ট শহরটা থেকে শুরু হয়ে যায় পাহাড়ি পথযাত্রা। প্রচুর ট্যুরিস্ট ব্রাইটকে বেস ক্যাম্প বানিয়ে মাউন্ট হথম, ফলস ক্রিক, মাউন্ট বাফেলোর দিকে স্নোফল, স্নো অ্যাক্টিভিটিস এনজয় করতে আসে। এই ব্রাইট রিভারসাইড হলিডে পার্কটাও অনেকটা আমাদের হোটেলটা যেই রকম পার্ক এর মধ্যে রয়েছে ঠিক সেই রকমই। সারাদিন মানে তুমি এখানে বসে তোমার দিন কেটে যাবে, এতটাই সুন্দর এই জায়গাটা, তাই না? জলের ধারে বসে থাকো, বই পড়ো, বারবিকিউ করে নাও। এই পার্কের মধ্যেও থাকার জন্য রয়েছে নানা ধরনের কেবিনস, আর তাছাড়া যারা ক্যাম্পিং করতে চায় তাদের জন্য ক্যাম্পিংয়েরও প্রচুর ব্যবস্থা রয়েছে। এই যে দেখুন লাইন দিয়ে ক্যাম্পিং ভ্যান্স বা ক্যাম্পার ভ্যান্সগুলো রয়েছে। প্রচুর লোকেরা ক্যাম্পিং করে এইখানে। ক্যাম্পিংয়ের জন্য ক্যাম্পিং সাইট বা ক্যাম্পিং স্পটস থাকে, সেইগুলো আগে থেকে বুক করতে হয়, সেটা চার্জেস অবশ্য হোটেলের থেকে আলাদা। আর ক্যাম্পিং ভ্যানের মধ্যেও অনেক সময় টয়লেটস থাকে। তাছাড়া হলিডে পার্কের মধ্যে কমন বাথরুমস থাকে, সেইগুলো ইউজ করা যায়। তাছাড়া ইলেকট্রিসিটির জন্য পয়েন্টস দেওয়া থাকে, চার্জিং পয়েন্টস দেওয়া থাকে, একটা কমন কিচেন থাকে, আর অনেক সময় অনসুইট বা প্রাইভেট বাথরুমসও থাকে, যেগুলো আগে থেকে বুক করে নেওয়া হয়, সেটা শেয়ার্ড নয়। তো অস্ট্রেলিয়াতে তো ক্যাম্পিং ভীষণ পপুলার একটা অ্যাক্টিভিটি। এই যে টেন্টস নিয়েও অনেকে ক্যাম্পিং করছে। ক্যাম্পিংয়ের জন্য ক্যাম্পিং ফার্নিচার, ইকুইপমেন্টস সব কিছুই থাকে। এদেশের লোকেরা খুব ভালো করে এনজয় করে এই ক্যাম্পিংটা। আর তাছাড়া এরকম হলিডে পার্কে লন্ড্রি ফেসিলিটিও থাকে। এই যে দেখুন লোকজন জামা কাপড় কেচে শুকোচ্ছে, সব রকম ব্যবস্থাই থাকে ক্যাম্পিংয়ের জন্য। আর একটু সন্ধে হয়ে আসলে সবাই এরকম আগুন জ্বালিয়ে বনফায়ার আর বারবিকিউ করে। তো আমাদেরও ইচ্ছা আছে একবার এরকম ক্যারাভ্যান নিয়ে ক্যাম্পিং করব। দেখা যাক সেই সুযোগ কবে হয়। ইচ্ছে থাকলেই তো সবসময় সুযোগ হয়ে ওঠে না। এখানে খুব ইজিলি ক্যাম্পিং ভ্যান বা ক্যাম্পার ভ্যানগুলো ভাড়া পাওয়া যায়। আর তাছাড়া বহু লোকের কাছে এগুলো থাকেও নিজেদের বাড়িতে। যেরকম গাড়ি কেনে সেরকম অনেকে ক্যাম্পিং ভ্যানও কেনে, যারা ধরুন প্রচণ্ড অ্যাডভেঞ্চারাস, খুব ক্যাম্পিং করতে ভালোবাসে। আজকে এই পর্যন্তই। ব্রাইট ঘোরার নেক্সট এপিসোড আসবে পরের ব্লগে, আর সেখানে থাকবে জন্মদিন সেলিব্রেশনের কিছু মুহূর্ত। ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আর চ্যানেলটা ছেড়ে যাবার আগে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংকস ফর ওয়াচিং। সবাই খুব ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। দেখা হবে পরের ব্লগে। বাই।